সকাল সকাল অতনু চলে এলো পারমিতাকে নিতে তার বাবার বাড়ি থেকে। গোটা রাত প্লেনে জার্নি করে ফের পুরোপুরি ভোর না হতেই নিজে ড্রাইভ করে এসেছে এতটা পথ। গেটের বাইরে দাঁড়িয়ে থেকে পকেটে থাকা সেলফোনটা বার করে কল দেওয়া সত্ত্বেও মোবাইলে রিং বাজতে লাগলো, কিন্তু সে ধরতে পারছে না, কারণ রিনির ঘরে তখন নিজের পরনের শাড়ির আঁচলে সেফটি পিন অ্যাটাচ করতে ব্যস্ত পারমিতা। অতঃপর কল রিসিভ করে হ্যালো বলতেই ফোনের ওপাশ থেকে অতনু বলল, কি ব্যাপার, সে কখন থেকে অপেক্ষা করছি, আসছো না কেন বলো তো? যদি না আসি, মনে করে থেকে যাই চিরতরে যদি, তবে কি করবে? আগের থিওরি অ্যাপ্লাই করব, দৃঢ় কণ্ঠে বলল অতনু। সেটা কীরকম? যেভাবে অফিস থেকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছিলাম ঠিক সেভাবেই আর কি। আচ্ছা, এই ব্যাপার। তো আমার বাবা দাদার সামনে থেকে তুমি আমায় এসে নিয়ে যেতে পারবে? পারবো না কেন, এর আগেও তো নিয়ে গিয়েছে। আগের কথা বাদ, এখন পারবে কি না তাই বলো। না পারার কি আছে, তখন তো আমার সাথে এসেছিলে, আর এবার একা এসে বাড়ির ভেতর ঢুকে বেল বাজিয়ে আমার খোঁজ করাটা কি একটুও কঠিন মনে হচ্ছে না? তোমার মতলবটা কি বলো তো? সাত সকালে চ্যালেঞ্জ ছুরি দিয়ে কি দেখতে চাও তুমি? পারমিতা হেসে বলল, আমার জন্য সবার দেয়া অপমান ভুলে কতটা সহজ হতে পারে তুমি, সেটাই দেখার ইচ্ছে। সময় তো পার হয়ে যাচ্ছে না, সেসব না হয় পরে কোনো দিন হবে ক্ষণ। এত দূর এসে এভাবে চলে গেলে ওরা কি ভাববে বলো তো? মনে হবে এখনও সব কথা ধরে রেখে কাট কাট হয়ে আছো তুমি। ইতস্তত করে বলল পারমিতা। এতদিনে আমায় এই চিনলে? ওসব ভেবে বসে থাকলে কি তোমায় এভাবে থাকতে পাঠিয়ে সব ঠিকঠাক করতে বলতাম আমি? বেশ স্পষ্ট স্বরে বলল অতনু। পারমিতা আর কিছু বলার জন্য খুঁজে না পেয়ে খানিকক্ষণ চুপ করে রইল যেন। হঠাৎ ডোরবেল বাজার শব্দে আচমকা বিস্মিত হয়ে মোবাইল সেটটা কানে ধরে থাকা অবস্থাতেই রুমের জানালার পর্দা সরিয়ে তাকিয়ে দেখে যে সদর দরজার বাইরে দাঁড়িয়ে আছে অতনু। মুহূর্তেই যেন পারমিতার ঠোঁটের কোণে এক টুকরো হাসির রেখা দেখা গেল। দৌড়ে গিয়ে দরজা খুলতে নিয়ে তার হঠাৎ মনে হলো, আজ সে না গিয়ে বরং দাদা বৌদি তারাই অভ্যর্থনা জানিয়ে ঘরের ভেতরে আসতে বলুক। রিনি গুম গুম চোখে চেয়ে তার দিকে মিটি মিটি হাসছে দেখে ভীষণ লজ্জা পেল যেন পারমিতা। কখন থেকে দেখছে সে কে জানে। তার অপ্রস্তুত বোধ ভাব বুঝে নিয়ে রিনি বলল, পিসি, তোমাদের লাভ স্টোরিটা না একদম ইউনিক। এটা তুই বলছিস? নম্রতার সামনে আমায় কত কি শুনিয়েছিলিস মনে নেই? বলে যেন মেয়ে কি ফোড়ন কাটলো পারমিতা। আহা, ওসব তো রাগের মাথায় বলেছি তখন, কিন্তু শুরু থেকেই নতুন পিসে মশাই আর তোমার জুটি আমার ফেভারিট ছিল। বিশ্বাস না হলে তুমি মাকে জিজ্ঞেস করে দেখতে পারো। সেই প্রথম যেদিন এলে তোমরা দুজন একসাথে, সেদিন যে কত খুশি হয়ে মার সাথে বকবক করেছিলাম বলে একটুখানি হাসলো রিনি। হয়েছে হয়েছে, আর প্রমাণ দিতে হবে না। তোর আর মোহিতের গাড়ি কত দূর এগুলো সে রিপোর্ট দিস আমাকে সময় মতো, তাহলেই হবে, বলল পারমিতা। বৌদি এসে দরজায় দাঁড়িয়ে সেসব শুনে ফের বললেন, ওসব কথা পরে বলিস তো মিতা, এখন তুই চল তো আমার সাথে। ভদ্রলোক কি খায় না খায় কিছুই তো জানি না। বড় লোকদের ব্রেকফাস্টের কত রকম সকম আছে, পারলে কিছু বাতলে দে আমায়। পারমিতা খিলখিল করে হেসে উঠে বলল, যা আমরা খাই তাই সে খায়। বাঘ ভাল্লুক তো নয় যে শিকার ধরে এনে কাঁচা মাংস ভক্ষণ করবে। তোকে সকাল সকাল ইয়ার্কিতে পেয়েছি বুঝি, আর আমি ভেবে ভেবে মরি কি দিয়ে যে আপ্যায়ন করি। পারমিতা আনমনে ভাবছিল, সেদিন তো ঘাট ধাক্কা দিয়ে পারলে বাড়ি থেকে বার করে দাও, আর আজ নিজের মেয়ের গতি করতে সাদর সম্ভাষণ জানানো। তাকে অকস্মাৎ থমকে যেতে দেখে বৌদি কিছু আঁচ করতে পেরে বললেন, লজ্জায় আমি সামনে যেতে পারিনি আজ। তো দাদাকে বলেছি কথা বলে ওনার সাথে আগে স্বাভাবিক হয়ে নিতে। পারমিতা জবাবে বলল, ভুল তো মানুষেরই হয়, তার জন্য গুরুজনেরা ক্ষমা চাইলে খারাপ লাগে, তাদের আশীর্বাদ কাম্য। নত যেন মুখ করে থাকাটা তো আমাদেরই কষ্ট দেয়। বৌদি আর কথা না বাড়িয়ে তার গালের এক পাশটা ছুঁয়ে দিয়ে মৃদু হেসে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন কিচেনের দিকে। পারমিতা গেল বসার ঘরের দিকে। দরজার আড়াল থেকে শুনতে পাচ্ছিল দাদার মুখে তাদের বাড়িতে গতকাল আসা অতনুর
বর্দি আর জামাইবাবুর গল্প, ওদের আন্তরিকতা আর অমায়িক ব্যবহারের বয়সী প্রশংসা করে যেন অতীতের সব দুর্ব্যবহার মুছে দিতে চাইছেন দাদা। ফের ঘরে ঢুকে পারমিতা দাদাকে তাড়া দিয়ে বলল, তোমার না অফিস আছে দাদা, যাও ঝটপট তৈরি হয়ে নাও, বৌদির টেবিল সাজিয়ে ডাকলে পরে খেতে বসে দেরি হয়ে যাবে। দাদা অস্বস্তি কাটিয়ে উঠে তার ঘরের দিকে যেতেই পারমিতা কাছাকাছি একটা সোফায় বসে অতনুকে বলল, খাতিরদারি কেমন লাগছে? যাকে বলে শ্বশুরবাড়ি জামাই আদর, সেটা নিয়ে না হয় পরে কথা বলি, তার আগে বলো তো, এই যে চ্যালেঞ্জ জিতে গেলাম তার পুরস্কারটা কখন দেবে শুনি? পুরস্কার স্বরূপ ভরপেট খাবার খেয়ে বাড়ি যাবে, এটাও তো কম নয়। পেটের খিদে না হয় মিটল তাতে, কিন্তু মনের ক্ষুধার কি হবে? বলে মুখ বাড়িয়ে কাছাকাছি আসতে নিতে পারমিতা তাকে চোখ পাকিয়ে বলে, বাবার রুমটা কিন্তু কাছে, এসে পড়লে কি হবে সে খবর আছে তোমার? রিনি কলেজে যাবার জন্য তৈরি হয়ে এসে তাদের ডেকে ভেতরে নিয়ে গেলে পরে অতনু দেখে যে তার জন্য টেবিল ভর্তি খাবার সাজিয়ে বৌদি ইতিউতি কথাবার্তা দিয়ে ক্ষমা চেয়ে নিয়ে ফের পরিবেশন করতে লাগলেন। পারমিতা, রিনি আর দাদাও একসময় বসে পড়লো একসাথে ব্রেকফাস্ট সারতে। অতনু বৌদিকে বলল, আপনি আমার দিদির মতন, ছোট ভাই মনে করে কিছু বলে থাকলে তা ভুলে গিয়ে একসঙ্গে বসুন তো, নইলে এটা খুবই খারাপ লাগবে আমার যে অনুশোচনায় ভুগে আপনি শুধু শুধু কষ্ট পাচ্ছেন। ফের বৌদিকে অগত্যা বসতে হলো অতনুর কথার মান রাখতে। শত হলো মেয়ে শ্বশুরকুলের সবচেয়ে প্রিয় ব্যক্তি আর হবু শাশুড়ি মা শ্বশুরমশাইয়ের স্নেহধন্য ভাই বলে কথা, নামযশ কিছু তাদেরও কম নেই। অতনু বৌদিকে অন্যমনস্ক দেখে ফের বলল, বাবা খাবেন না? জবাবটা পারমিতার দাদাই দিলেন। বাবাও তো সকালে ঘুম থেকে ওঠেন না, রাতে ঘুম আসতে দেরি হয়, তাই ভোরের দিকটায় ঘুমিয়ে বেশ বেলা করে ওঠেন আজকাল। খাওয়া দাওয়া শেষ হতে না হতেই দাদার অফিস থেকে জরুরি কল আসছিল দেখে অতনু বলল, আপনি না হয় আমাদের সাথেই চলুন, পথে নামিয়ে দিয়ে যাই। কি বলো পারমিতা? পারমিতা কিছু না বলে মুচকি হাসল। দাদা লাগবে না করেও শেষ তো গাড়িতে চেপে বসলেন ড্রাইভিং সিটের পাশের সিটে। অতনু কার ড্রাইভ করতে করতে আর চোখে ব্যাক সিটে বসা পারমিতার মুখে দেখছিল প্রসন্ন হাসির আভা। বৌদি আর রিনিও এসেছিল তাদের গেট পর্যন্ত বিদায় দিতে। ফের রিনি কলেজের জন্য বাস স্ট্যান্ডে যাবার লক্ষ্যে রিক্সা ভাড়া করলো আর বৌদি টেবিলে থাকা বাসনকোসন গুছিয়ে ঠিকে জিকে ধুতে দিতে ঘরের দিকে ছুটল। দাদাকে নামিয়ে দিয়ে কিছু দূর সামনে যেতেই অতনু ব্রেক কষে রাস্তার একপাশে গাড়ি দাঁড় করাতেই পেছন থেকে পারমিতা বলে উঠল, এখানে হঠাৎ থামলে কেন? অতনু সে কথার কোনো জবাব না দিয়ে সোজা গাড়ি থেকে নেমে গিয়ে পারমিতার সিটের পাশের দরজা খুলে তাকে নামতে ইশারা করলো। পারমিতা বলল, মানে কি? এই নির্জন রাস্তায় নেমে কি করব আমি? সামনে এসে বসো, জোর গলায় বলল অতনু। আমি এখানেই ঠিক আছি বলে পারমিতা আলস্যে গায়ে এলিয়ে দেওয়ার ভান ধরল ব্যাক সিটে। লোকে ভাববে আমি তোমার ড্রাইভার, সেটা কি ভালো লাগবে পারমিতা? ড্রাইভারই তো, ভোরবেলা নিজের মুখে বললে আর এখন কথা ঘোরাচ্ছ। বাড়ি গেলে বুঝতে পারবে আমি তোমার কি হই, বলে দুষ্টুমির একটা হাসি দিল অতনু। কি জানি হও তুমি আমার? মনে পড়ছে না। স্মৃতি হারালেও সমস্যা নেই, নতুন করে তা গড়তে হয় কিভাবে সে ভালো জানা আছে আমার, বলে ফের হাসলো অতনু। পারমিতা উঠে এসে সামনে বসতে অতনু ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। বাড়ি ফিরে যেতে পারমিতা কাজের লোকেদের দিয়ে ঘরদোর ঝাড় দেয়া, ধোয়া মোছা সব করাতে শুরু করে দিল। তা দেখে অতনু হাই তুলতে লাগলো যেন। পারমিতা সেদিকে তাকিয়ে থেকে বলল, তুমি এখানে বসে আছো কেন? সারা রাত জার্নি করে এসেছো, যাও ওপরে গিয়ে ঘুমাও। একা একা গিয়ে ঘুম আসবে আমার? বলতে না বলতে পারমিতা কটমট করে চাইলে পরে সে বুঝলো যে কাজের লোকেরা শুনতে পাবে, তাই বউয়ের অভিমান। ফের এক পা করে এগিয়ে কাছে এসে কানের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বলল, তুমিও চলো আমার সাথে। পারমিতার কথা বাড়ানোর রিস্ক নিতে চাইল না, তাই সে অতনুর হাত ধরে তাকে নিয়ে ডুপ্লেক্সের সিঁড়ি বেয়ে দোতলার শয়নকক্ষে রেখে আসতে চাইল যেন। অতনুকে খাটে শুয়ে
তার মাথার নিচের বালিশ ঠিক করে ফের গায়ের উপর চাদর টেনে দিয়ে বলল, সুবোধ বালকের মতো ঘুমিয়ে থাকো কেমন। এতক্ষণ চুপচাপ নীরবে থেকে পারমিতাকে দু চোখে নিরীক্ষণ করে গেল। সে এসি চালিয়ে ঘর ছেড়ে বেরোতে নিলে পরে অতনু তাকে এক ঝটকায় হাত টান মেরে নিজের বুকের কাছটায় নিয়ে আসে। পারমিতা চোখ পাকিয়ে বলে, এসব কোন ধরনের অসভ্যতা? উপসী স্বামীকে কষ্ট দেওয়াটা কোথাকার সভ্যতা? অতনুর কথায় লজ্জা পেয়ে যেন পারমিতার মুখ রক্তিম বর্ণ ধারণ করলো। তা লক্ষ্য করে অতনু তার হাতের আঙুল দিয়ে কপাল থেকে শুরু করে গালের পাশ দিয়ে চিবুকের একটু নিচে পর্যন্ত বুলিয়ে নিয়ে আসতেই পারমিতা বলল, অনেক কাজ পড়ে আছে, তুমি রেস্ট নাও। আমি বরং গিয়ে দেখি দুপুরের খাবারের জোগাড় যন্ত্র কি। কাজ করার জন্য তো কাজের লোকেরাই আছে, তুমি তোমার কাজ করো। যার যেটা কাজ তাকে সেটাতেই মানায়। বলে ফের পারমিতাকে আরো কাছে টেনে মুখের পরে মুখ নামিয়ে চুম্বন করতে লাগলো। খানিকক্ষণ পর দুজনেরই নিঃশ্বাস ঘন হয়ে এলে তারা একে অপরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যেন অনুভব করতে লাগলো। অতনুর বুকে মাথা রেখে একসময় পারমিতাও ঘুমিয়ে গেল প্রশান্তির সাথে। তাদের ঘুম ভাঙলো যখন, তখন দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে প্রায়। উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে এসে দেখে লাঞ্চের আয়োজন করে রেখে কাজের লোকেরা সার্ভেন্টস কোয়ার্টারে চলে গেছে। পারমিতা ওভেনে সব গরম করে নিয়ে খাবার সার্ভ করে নিজেও বসে পড়ল। বিকেলটা দুজনে লনে বসে দোলনায় দোল খেতে খেতে দুদিনের ঘটে যাওয়া ঘটনাবলীর মাঝে কাটালো। পারমিতা অতনুর কাঁধে মাথা রেখে গুনগুন করে গান ধরল। ধরো যদি হঠাৎ সন্ধে, তোমার দেখা আমার সঙ্গে, মুখোমুখি আমরা দুজন, মাঝখানে অনেক বারণ। গান শেষ হবার সাথে সাথে দোলনার পেছন থেকে দুহাতে তাদের দুজনের বাহুতে ধরে মধ্যিখানে মাথা রেখে হঠাৎ চেনা কণ্ঠে কেউ একজন বলে উঠল, আমি এসে গেছি। তার কণ্ঠ শুনে অবাক হয়ে অতনু বলল, তুই আসবি যে সেটা আমাকে আগে থেকে বললি না কেন? বলতো। সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তাই বলিনি। একটু হেসে বলল মীরা। পারমিতাকে স্বাভাবিক অবস্থায় মীরার দিকে তাকিয়ে হাসতে দেখে অতনু বুঝে গেল যে সে আগে থেকে এসব জানতো হয়তো। তাই বলে উঠল, মা মেয়ে মিলে আমাকে ভরকে দেবার প্ল্যান তো ভালোই করেছ। পারমিতা জবাবে বলল, মেয়ে তোমার চেয়ে বেশি এখন আমায় ভালোবাসে, তাই যা কিছু ডিসিশন নেয় সেটা আমাকেই আগে জানায়। সেটাই তো দেখছি। যার সূত্রে পরিচয় সেই হয়ে গেছে এখন পর। কি আর দেখেছ, সবে তো শুরু, দেখার এখনো অনেক বাকি আছে, বুঝলেন জনাব? ফের অতনুকে কিছু বলার সুযোগ না দিয়ে ধাক্কাতে ধাক্কাতে বলল, ওঠো তো তুমি, আমরা মা মেয়েতে একটু বসে গল্প করি। আর আমি কি করব? তুমি যাও না, তোমার অফিসের মেল টেল চেক করো। দেখেছিস মীরা, তোকে তোর বাপির থেকে দূরে সরিয়ে দেবার কেমন ষড়যন্ত্র করছে। তার কথায় মীরাকে হেসে উঠতে দেখে ফের অতনু বলল, ওর মিষ্টি কথায় ভুলিস না যেন আবার। এভাবেই সে যা চায়, যেভাবে চায় সব আদায় করে ছাড়ে। অট্ট হাসি দিয়ে কথা শেষ করলো অতনু। পারমিতা কটমট করে তাকিয়ে অতনুর পিঠে চাপড় মেরে বলল, কিচ্ছু আটকায় না মুখে, তাই না? ফের মীরা আচমকা সামনে এসে মধ্যস্থতা করতে করতে তাদের দুজনের মাঝে দোলনায় বসে হাত উঠিয়ে, শান্তি শান্তি প্লিজ, যুদ্ধ নয় শান্তি চাই বলে পারমিতার কাঁধে মাথা রাখলো। মীরার মাথা হাত বুলিয়ে দিচ্ছিল পারমিতা। নিবিড় স্নেহের আলিঙ্গনে যেন তার ছেলেবেলা থেকে না পাওয়া মায়ের অভাব ভুলিয়ে দিতে চাইল সে। তা দেখে অতনু মৃদু হেসে পারমিতার চোখে চোখ রাখলো আর অপলক দৃষ্টিতে অপার্থিব সুখ অনুভব করতে লাগলো সুখী পরিবারের। মীরা চোখ বুজে যেভাবে পারমিতার গায়ের সাথে মিশেছিল তাতে বোঝার উপায় নেই যে আজ প্রথমবারের মতন সে তাকে দেখেছে। আসলে ছোটবেলা থেকে মিশনারি স্কুল, হোস্টেল যেখানেই ছিল সে, সেখানকার সিস্টার, টিচার সকলকে আপন করে নেবার দুর্নিবার ব্যাপারটি তার মধ্যে লক্ষণীয়। পারিবারিক বন্ধনের অভাব, সর্বোপরি মাতৃস্নেহের জন্যে যেন সে তৃষ্ণার্ত ছিল। তাই কোথাও না কোথাও হৃদয়ের গহীনে সেটার জন্য হাহাকার নিয়েই বোধহয় বেঁচে ছিল সে। খানিকটা সময় পার হলে পরে চোখ মেলে চেয়ে বাপির দিকে তাকিয়ে ফিক করে হেসে দিয়ে বলল, অভিমান হয়নি তো তোমার বাপি? হলেই বা কি, কে করে সেটার পরোয়া?
পারমিতা ফের দোলনা থেকে উঠতে নিয়ে বলল, হয়েছে হয়েছে, আর হিংসা করতে হবে না, যাচ্ছি আমি। এবার প্রাণ ভরে আহ্লাদ করো মেয়ের সাথে। মীরা তার হাত টেনে ধরে বলল, তুমি কই যাচ্ছ আবার? এখানেই থাকো না। আরে বাপি তো ফান করে বলছে। এবার পারমিতা খিলখিল করে হাসতে হাসতে বলল, মজা তো আমিও করছি, কিন্তু তোমার বাপির মতো মেয়েকে তো কিছু না খাইয়ে শুধু কথা বলে পেট ভরাতে পারি না, কারণ শুকনো কথায় চিড়ে ভিজে না, বলে অতনুর দিকে তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকালো যেন। অতনু কপট রাগ দেখিয়ে বলল, অত দূর জার্নি করে এসেছে মেয়ে, তাই আগে রেস্ট নিতে দিচ্ছি ওকে। আচ্ছা তাই নাকি, মনেই ছিল না, বলে ঠোঁট বাঁকিয়ে ভেঙচি কাটলো যেন। তোমরা গল্প করো, তবে ফ্রেশ না হয়ে বেশিক্ষণ নয়, কিন্তু বাকি কথা জলখাবার খেতে খেতে হবে কেমন, বলে মীরার গাল ছুঁয়ে একটু আদর করে দিয়ে কিচেনের দিকে চলে গেল পারমিতা। ফের ঘন্টাখানেক বাবা মেয়ের খুনসুটি আর কথাবার্তার পর মীরা উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে পোশাক পাল্টে রুমের বাইরে এসে দাঁড়িয়ে কি মনে করে জানি একটু ইতস্তত করতে করতে বাপির রুমে নক দিল। আগে দেশে ফিরলে যখন তখন ঢুকতে কোনো অস্বস্তি কাজ করতো না, কিন্তু এখন যখন ওরা বিবাহিত দম্পতি থাকে, তখন না বুঝে হুটহাট ঢুকে পড়লে শেষে সকলে অপ্রস্তুত বোধ করবে। তার পায়ের আওয়াজ শুনেই বোধহয় বুঝি নিয়ে বাপি দরজা খুলে বেরিয়ে এসে বললেন, তুই এখানে দাঁড়িয়ে কেন, চল নিচে যাই। গিয়ে দেখি মেয়ের জন্য মা কি এত আয়োজন করছে যে আমায় এক কাপ চা দেবারও তার ফুরসত হলো না এখন পর্যন্ত। ফের সিঁড়ি বেয়ে নিচে নেমে অতনু গিয়ে বসলো হল রুমে, আর মীরা সোজা কিচেনে পারমিতার পাশে দাঁড়িয়ে তাকে দেখতে দেখতে বলল, আমি কিছু হেল্প করি তোমাকে? বেশি তো পারি না, তবে টুকটাক রান্না বান্না জানি। পারমিতা মৃদু হেসে বলল, নিজের রান্না তো সবসময়ই খাও, এখন থেকে বরং মায়ের হাতে রান্না খাবার অভ্যেসটা হোক, তাহলে আর দেশ ছেড়ে দূর দেশে বেশি দিন থাকতে মন চাইবে না। মীরার চোখের কোণে এক বিন্দু জল দেখা গেল, যা আটকে রাখতে চাইল সে পারল না আর তা ধরে রাখতে। মুক্তোর মতো গাল বেয়ে গড়িয়ে পড়তে নিতে পারমিতা হাত বাড়িয়ে তা মুছে দিয়ে কাছে টেনে বকে জড়িয়ে ধরে বলল, পাগলি মেয়ে আমার, এই সামান্য কথায় কাঁদতে হয়? এটা সামান্য কথা নয় আমার জন্যে। তুমি জানো মা আমাকে কোনো দিন কিছু রেঁধে খাওয়ায়নি। আমার ফ্রেন্ডদের মায়েরা যখন টিফিন বাক্স ভরে খাবার প্যাক করে দিত স্কুলের জন্যে, মা তখন আমায় বিরক্তি প্রকাশ করে টাকা ছুড়ে দিয়ে বলতো, স্কুল ক্যান্টিন থেকে কিছু খেয়ে নিও, ঢং করে আবার না খেয়ে থেকো না। পারমিতা চুপ করে সেসব শুনে ঠায় দাঁড়িয়ে ভাবনায় ডুবে রইল যেন। যে যা চায় সে তা পায় না, আর যার কাছে যেটার কদর নেই তার জন্যেই সেটা করে। মীরা আর খোকন কত ব্যতিক্রম। একজনের কাছে শুধু টাকার মর্ম আছে, আর আরেকজন গোটা জীবন একটু মায়া মমতার ছায়ার জন্যে কতই না কষ্ট পেয়েছে। তাদের দেরি দেখে অতনু উঠে এসে দরজায় দাঁড়িয়ে সে দৃশ্য দেখে বলল, কি ব্যাপার পারমিতা, একা পেয়ে আমার মেয়েকে শেষ পর্যন্ত কাঁদিয়ে ছাড়লে তুমি? রূপকথার গল্পের মতো তোমার দেখছি অনেক রূপ, এই ভালো এই মন্দ বলি এভাবে চলতে থাকলে আমি অফিস যাব কি করে? কার ভরসা আমার মেয়েকে রেখে যাব? ফের দীর্ঘশ্বাস ছাড়ল যেন। পারমিতা চোখ পাকিয়ে তাকাতে হাসতে হাসতে বলল, মীরা, তোর মাকে এত ভালোবাসলে এখানেই থেকে জানা তুই। তোর পিসিরা কাকারা আমরা সবাই খুব খুশি হব, কিন্তু ভগবানের দোহাই আর এভাবে কান্নাকাটি করিস না মা। বাপির কথা শুনে লজ্জা পেয়ে মীরা হাতের উল্টো পিঠ দিয়ে দ্রুত চোখ মুছে নিয়ে নিজেকে সামলে খানিকটা হাসলো যেন। ফের হলরুমে বসে খাবার খেতে খেতে আড্ডা দিয়ে সন্ধেবেলাটা ভীষণ ভালো কাটলো তার। একা একা থাকতে থাকতে পরিবার কি জিনিস তা যেন কোনো দিন বুঝে উঠতেই পারেনি। আজ তাই এমন পারিবারিক আবহ বেশ অনুভব করতে পারছিল সে। ফের পারমিতা তাকে বলল, তুমি উপরে গিয়ে রেস্ট করো, আমি দেখি ডিনারে তোমার জন্যে আজ কি আয়োজন করা যায়। তার আগে তুমি কি খেতে ভালোবাসো সেটা বলে যাও তো আমায়। মায়ের হাতের রান্না খেতে ভালোবাসি। তুমি জানো আমি আমার ফ্রেন্ডদের মায়ের রান্না করা খাবার চেয়ে খেতাম, শুধু ওই ফিলটা পাবার জন্যে। পারমিতা বিস্মিত নয়নে খানিকক্ষণ মীরার মুখের পানে চেয়ে থেকে বলল, আর কখনো
চেয়ে খেতে হবে না, আমি যতদিন বেঁচে আছি ততদিন আমার হাতেই খেতে পারবে। ফের তাকে তাড়া দিল ওপরে রুমে গিয়ে বিশ্রাম করতে, আর অতনুকে বলল মিহিরের শ্বশুরকে একটা কল দিয়ে বিয়ের আয়োজনের কত দূর কি ঠিক হলো জেনে নিতে। ওদিকে অনামিকার থেকে নম্বর নিয়ে মোহিত তখন রিনিকে কল দিয়েছে। যদিও অনা মহা তেদরটা, ট্রিট চাই ট্রিট, আমার ট্রিট কই, সেট করে দিয়েছি তো আমি হিরো হিরোইনকে বলে বলে বিরক্তের এক শেষ করে ছাড়ছিল। কিন্তু রিনির সাথে কথা বলতে খুব ইচ্ছে করছিল, তাই ওর মামা বাড়ির সব আবদার হাসিমুখে মেনে নিয়ে মাসি বাড়িতেই তা পূরণ করতে হচ্ছে আর কি। রিং হচ্ছে আননোন নম্বর বলেই খুব সম্ভবত রিনি ধরছে না কলটা, ভাবছে হয়তো সেই বদমাস প্রফেসরটা কল দিচ্ছে। ভয়ে সিটিয়ে যাচ্ছে না তো আবার? দূর, আমারই বোকামি হয়েছে। অনাকে দিয়ে আগেই বলানো উচিত ছিল না যে আমি ওর নম্বর নিয়েছি আর কল দিতে পারি। কিন্তু এখন ওনাকে আবার কল দিলে পরে পাক্কা 2 ঘন্টা মাথা চিবিয়ে খাবে, আর না হয় রিনিকে কল দিলে ভাত বকতে বকতে নম্বর বিজি করে রাখবে আমাকে জ্বালাতে। তার চেয়ে বরং একটা ভয়েস মেসেজ পাঠিয়ে দেখি ফের রিনি রেসপন্স করে নাকি। হ্যাঁ, সেটাই ভালো হবে, বেস্ট আইডিয়া। নিজেই নিজের পিঠ চাপড়ে বাহবা দেবার মতো খুশি হয়ে গেল মোহিত। রিনি, দিস ইজ মোহিত, প্লিজ পিক আপ দ্য কল, যেন অনুরোধের সুরে কাতর কণ্ঠে বলল সে। ফের রিং বাজতেই কলটা রিসিভ করলো রিনি। হ্যালো বলতেই ফোনের অপর প্রান্তে থাকা মোহিত বলে উঠল, থ্যাংক গড যে তুমি কল রিসিভ করলো অবশেষে। গডকে থ্যাঙ্ক না দিয়ে থ্যাঙ্কসটা যার প্রাপ্য তাকে দিলে খুশি হব। তোমার খুশির জন্য তো জানি হাজির, অস্ফুটে বলে উঠল মোহিত। কি বললেন? দেখুন, আর কখনো এমন কিছু মুখে তো দূরের কথা, মাথায়ও আনবেন না। তার সুইসাইড অ্যাটেম্পটের কথা ভেবে রিনি এসব বলছে বুঝতে পেরে মোহিত কথা ঘোরানোর জন্য বলল, খুব ভয় পেয়ে গিয়েছিলে না? ভয় তো পাবই, আমি ভেবেছিলাম ফের ব্ল্যাকমেল কল আসছে অপরিচিত নম্বর থেকে। আমি সে কথা বলিনি রিনি, আমাকে হারিয়ে ফেলার ভয়টা কাজ করেছিল কি তোমার মধ্যে তা জানতে চাইছি আমি। রিনি একটা ঢোক গিলে ফেলে বলল, গিল্টি ফিলিংটা ছিল শুধু, আর কিছু মনে করতে যাবেন না প্লিজ। যদি মনে করি তবে কি করবে? কেন মনে করবেন বলুন তো? আরে যখন আমি বলছি যে আর কিছু ছিল না আমার মনে, তখন কেন শুধু শুধু ওসব ভাবতে যাবেন? যা ভাবতে ভালোবাসে মানুষ তো তাই ভাবে, নিজেকে আর কষ্ট দেবেন না মোহিতদা। কিছু কষ্ট পেয়েও সুখ যাকে ভালো লাগে তার কথা ভেবে যদি দুঃখও পাই তবে সেটাই আমার পরম পাওয়া। আমার অত বুঝে কাজ নেই, ভালো থাকুন। আর এখন রাখছি আমি মোহিতদা। ওই দাফা তোমার জন্যে নয়, তুমি ডাকবে শুধুই মোহিত। আর আপনি আপনি করাটা ছাড়ো তো, মনে হয় কোন বুড়ো আঙ্কেল আমি। ঠোঁট চেপে হাসি আটকানোর চেষ্টা করা সত্ত্বেও ফোনের অপর পাশে থাকা মোহিত তা শুনতে পেয়ে বেশ খুশি হলো যেন। তার মানে রিনিও আসলে তাকে পছন্দ করছে, কিন্তু একটা ভয় কাটিয়ে এখনো পুরোপুরি বেরিয়ে আসতে পারেনি, তাই হয়তো অস্বস্তি কাজ করে ওর মনে। সহজ হতে অনেকটা সময় লাগলো ক্ষতি নেই, ফের বাকি জীবন তো পড়েই আছে তাদের দুজনের জন্যে। মীরাকে ঘুম থেকে ডেকে নিয়ে অতনু আর পারমিতা গেল ডিনার সারতে। এত আয়োজন দেখে মীরা বলে উঠল, তুমি তো আমায় 2 দিনেই মোটা করে দেবে আন্টি। কি রে, সারাদিন মায়ের রান্না মায়ের স্নেহ করে করে এখন আবার আন্টি ফান্টি কিসের? পারমিতা তাকে থামিয়ে দিয়ে বলল, থাক না, ও যেভাবে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে সে নামেই ডাকুক, আমায় ক্ষতি নেই। মীরা একটা লাজুক হাসি দিয়ে বলল, মাত্র তো আজ এলাম, একটু সময় লাগবে বাপি। রাতের খাওয়া দাওয়ার পর্ব শেষে মীরাকে তার ঘরে শুইয়ে ডিম লাইট অন করে চাদর টেনে দিয়ে পারমিতা চলে আসতে নিলে মীরা তার হাতটা ধরতেই সে থেমে গিয়ে পেছনে ফিরে তাকালে পরে সে বলল, আরেকটু থাকো না তুমি, আমার মাথায় তোমার হাতটা রাখবে প্লিজ। পারমিতা খানিকটা হেসে বলে উঠল, তুমি চাইলে না হয় আজ তোমার সাথেই ঘুমোই, কি বলো? তাহলে তো বেশ হয়, সারা রাত মিহির কাকার বিয়ে নিয়ে গল্প করব আমরা। পারমিতা পাশে শুয়ে মীরাকে একে একে মিহির আর সুপ্তির গল্প শোনাতে লাগলো। ঘন্টা 2 পর মীরা যখন গভীর ঘুমে তলিয়ে গেছে তখন অতনু এসে পারমিতাকে ইশারায় বলল, কি ব্যাপার, আসছো না কেন? সেটাকে পাত্তা না দিয়ে পারমিতা হাই তুলতে তুলতে বলল,
আজ এখানেই ঘুমিয়ে পড়বো ভাবছি। মেয়েকে পেয়ে মেয়ের বাপকেই ভুলে গেলে? মেয়ের আহ্লাদ পূরণ করাটা বেশি দরকার। বাপের তো আর আবদার করার বয়স নেই, তাই না? ও এই ব্যাপার। আচ্ছা দেখি, আমাকে ছাড়া ঘুমোও কি করে? ফিসফিস করে পারমিতার কানের কাছে বলে তার পাশে শুয়ে তাকে জড়িয়ে ধরল। আজ মিহিরের বিয়ে, তাই সকাল থেকে সবার তোড়জোড় শুরু হয়ে গেছে। অতনুর বাড়ি থেকে বরযাত্রী রওনা হবে। মিহিরের দাদার গাড়িটাই আজ ফুলে ফুলে সাজিয়ে বউ আনার জন্য ব্যবহৃত হচ্ছে। বাড়ি ভর্তি লোকের মাঝে পারমিতার দম ফেলারও জো নেই যেন। বৌদি হিসেবে অনেক দায়িত্ব করতে হচ্ছে তাকে। কাজের ফাঁকে হঠাৎ যেন মনে পড়ে গেল তার খোকনের জেঠিমা সুতপার কথা। ভুলতে চাইলেও কি ভোলা যায়? ভুলে থাকার অভিনয়টুকুই বড়জোর করা যায় হয়তো। একটা সংসারে কত লোকের মেলা, তাদের সবার সাথে তাল মিলিয়ে চলা, একটু একটু করে সবাইকে আপন করে নেবার চেষ্টা, নিজের পায়ের নিচের মাটিটা শক্ত করে তোলার লক্ষ্যে কত স্নেহ ভালোবাসা দিয়ে জায়গা করে নেওয়া, সেসব মন জুগিয়ে চলা দিনগুলোর প্রাপ্তি ছিল শুধুই দুটো ভালো কথা, যা শোনার তীব্র ইচ্ছা একসময় কম বেশি সব মেয়েরই হয় বোধহয়। রাজনের সাথে বিয়ের পর তারা উঠেছিল তার বড় ভাসুরের বাড়িতে। তখন শাশুড়ি মা ভীষণ অসুস্থ, তাই যা কিছু দায়িত্ব তার সবটা এসে পড়েছিল বড়জা সুতপার ঘাড়ে। অনব্যস্ত হাতেও কিছু কম করেনি সে। কাছাকাছি বয়স ছিল, তাই দুজনের কত সখ্যতা গড়ে উঠেছিল। আচ্ছা, সুপ্তির সাথে যে তার বয়সের এত ব্যবধান, তাদের সম্পর্কটাই বা কেমন হবে? এই প্রশ্নটা ক্ষণিকের জন্য মনে আসলেও পরক্ষণেই মনে হলো তার, সুপ্তি আর যাই হোক সুতপার মতো জাজমেন্টাল মানসিকতার হবে না কখনো। মানুষের নামে কুৎসা রটানোয় পিএইচডি ডিগ্রি আছে সুতপার কাছে। বিয়ের পর থেকে শ্বশুর কোলের যত বাজে গল্প আছে সবই সে দিতে চেয়েছিল পারমিতার কানে। সে শুনতে না চাইল, কথার মাঝে ইনিয়ে বিনিয়ে বলে ফেলত। তখনও কি কখনো মনে হয়েছিল তার যে এই সুতপাই একদিন ওর ছেলের কান ভারী করে তুলবে? মার নামে বাজে কেচ্ছা ছেলের কানে তুলতেও দ্বিধা করল না। সুজনকে দিয়ে খোকনের কাছে সব খবর আরও রং মাখিয়ে পরিবেশন করাটাকে সে রীতিমতো তার সাফল্য মনে করে। আর যদি পরিস্থিতিটা একটু ভিন্ন হতো আর খোকনও মীরার মতো স্বাভাবিকভাবে নিত তাদের এই সম্পর্কটাকে, তাহলে কতই না ভালো হতো। সবার ভিড়ে থাকলো নিজের ছেলের কথা কি ভুলে যেতে পারে কোনো মা? সন্তান এমনই এক নারী ছাড়া ধন, যার কথা আমৃত্যু কোনো মা ভুলতে পারে না। অতনুর ডাকে সম্বিত ফিরতেই সে বলল, কিছু বলছো আমায় তুমি? বর্দি ডাকছেন তোমায়। কিছু বলতে চাইছেন হয়তো। পারমিতা সেদিকে গিয়ে খানিকটা তফাতে দাঁড়িয়ে দেখে যে মেজদি আর বর্দি কোনো ব্যাপার নিয়ে আলাপ করছেন বোধহয়। তাকে দেখে মেজদি হঠাৎ বলে উঠল, ওখানে দাঁড়িয়ে কেন পারমিতা, এদিকে এসো। সে কাছে যেতে বর্দি তার হাতে একটা জুয়েলারি বক্স তুলে দিয়ে বললেন, এটা আমরা বোনেরা মিলে দিচ্ছি মিহিরের বিয়েতে সুপ্তির জন্যে। ওর নতুন চাকরি, নিজে থেকে তো অত খরচা করতে পারবে না। আর ওরা যতই বলুক না কেন, একটা মাত্র মেয়ে ওদের, তাই বিয়েতে বরপক্ষ থেকে গহনা না দিলে খারাপ দেখাবে সেটা। দিদি, আমরা তো দিচ্ছি, আপনার ভাই কি তার ছোট ভাইদের বিয়েতে কোনো কমতি রাখতে চাইবে কখনো? বলতে না বলতে অতনু এসে হাজির হলো। দেখে বলল, দিদিরা সুপ্তিকে অত দামি গহনা দিচ্ছে দেখে তোমার হিংসে লাগছে বুঝি? দেখেছিস ছুটকি, তোর বৌদি এখন থেকে রণাঙ্গনে নেমে পড়েছে জায়ের সাথে দুশ্মনী করতে। ফের শিশির হেসে বলল, দাদা তুমি না পারো খুব। ছুটকি তার বৌদির পক্ষ নিয়ে বলল, আরে ঠিকই তো বলেছে, সবাই গয়না স্পন্সর করলে হানিমুন স্পন্সর করবে কে? তুই করবি নাকি রে শিশির? আমি করতে পারি এক শর্তে, যদি মিহিরবাবু ফুল ফ্যামিলি নিয়ে হানিমুন করতে রাজি হন তো। বলে মিহিরের দিকে তাকিয়ে ফিচেল হেসে উঠল। সুপ্তির সাথে একটু আগেও কথা হয়েছে মিহিরের। বান্ধবীদের নিয়ে পার্লারে সাজতে গিয়েছেন মিস সুপ্তি। তার সাজের মাঝে আর কথা বলতে পারবে না বলায় মিহির তাকে চট করে একটা টেক্সট করে দিয়ে মুচকি হাসি হাসল। ওদিকে মিহিরের টেক্সট পড়ে তো সুপ্তির চক্ষু চড়ক গাছ। ফুল ফ্যামিলির সাথে হানিমুন, কিছু বলতেও পারছে না, আবার সইতেও পারছে না। মিহিরবাবু না সত্যিই একটা জাতা, বুদ্ধু কোথাকার। আরে হানিমুনে কেউ ফ্যামিলি নিয়ে যায় নাকি?
ফের সে টেক্সট করলো, আপনি যা ভালো মনে করেন তাই করুন। শিশির তার কাঁধে কাঁধ ঠেকিয়ে ধাক্কা মেরে বলল, একটু পরে তো বিয়ে হচ্ছে, তোরা আর কত প্রেমালাপ করবি রে ভাই। আমি রাজি বলে মিহির দন্ত বিকশিত করে একটা হাসি দিয়ে দিল। মিয়া বিবি রাজি তো क्या करेगा কাজী, উপোস क्या करेगा শিশির বাবু। তোর অফারটা নিতে চাইছি আমি, মানে তোর আই মিন মিস সুপ্তি কি মেনে নেবে সেটা? অলরেডি মেনে নিয়েছে, এই যে দেখ মেসেজের রিপ্লাইও চলে এসেছে। শিশির যখন বিপাকে পড়ে ঢোক গিলছিল তখন বড় জামাইবাবু বললেন, শালাবাবু আজ বিয়ের দিন যা দিলে না তাতে শিশির এবার খরচা না করে আর পার পাবে না। মেজ জামাইবাবু এবার সাথে তাল মিলিয়ে বললেন, শিশির কত উদার শালা আমাদের, আর তাই সকলকে ঘুরতে নিয়ে যাবার জন্যে প্ল্যান করেছে। সুমন্ত দেখেছিস তোর শিশির মামুর ফ্যামিলি বন্ডিং টিকিয়ে রাখার কত প্রচেষ্টা। মীরা, অনামিকা আর ঝিমলি একই রকম লেহেঙ্গা পরেছে আজ। এসেছে পর থেকে পিসিদের বাড়িতে দাওয়াত খাওয়া, বোনেদের সাথে শপিং করা আর ফুচকা খাওয়া, পরিবারের সবার সাথে জমিয়ে আড্ডা দেওয়া, সবই চলছে তার। একদিনই যেন সবার খুব কাছের হয়ে গিয়েছে সে। মোহিত হঠাৎ অনাকে ডেকে ফিসফিস করতেই পাশ থেকে মীরা এসে আচমকা বলল, আরে ভাই অত ফিসফাস করার কি দরকার, जो बोलना है खुल के बोलो, प्यार किया तो डरना क्या। ফের মোহিত অকস্মাৎ তার মীরাদের কথায় লজ্জা পেয়ে কাচুমাচু চেহারা করতে লাগলে মীরা ধীর কণ্ঠে বলে ওঠে যে পাঠানো হয়েছে সেম ডিজাইনের লেহেঙ্গা রিনি ম্যাডামের কাছে। ছোট জামাইবাবু তার মেয়েদের বিচারক হিসেবে কাজ সামলাতে সামলাতে বললেন, আমার মনে হয় যে আমাদের আর দেরি করা ঠিক হবে না, বিয়ের লগ্ন পেরিয়ে গেলে মুশকিল হয়ে যাবে। অগত্যা তারা সকলেই গাড়িতে করে একযোগে গিয়ে হাজির হলো সুপ্তির পরিবারের পক্ষ থেকে পূর্ব নির্ধারিত জায়গায়। মালাবদল, মন্ত্রপাঠ আর 7 পাকে ঘোরার মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হচ্ছিল যখন, ঠিক তখনই আরেক যুগল নিজেদের বিয়ের স্বপ্নে বিভোর হয়ে চোখে চোখে কথা কহিতে লাগিল। রিনি আর মোহিতের প্রেমের গাড়ি এখন ফুল স্পিডে এগিয়ে যাচ্ছে। মিহির মামুর বিয়ের সুবাদে দুই পরিবারের যোগাযোগ এখন অনেকটা উন্নতির মুখ দেখেছে, তাই সেটা নিয়ে যেন আর চিন্তা নেই তার। প্যান্ডেলে ঘেরা ভেন্যুতে ঘুরে বেড়াতে লাগলো মেয়েরা দল বেঁধে, আর মাঝে সাঝে রিনি আর মোহিতকে বিরক্ত করতে চলে আসতো অনা আর তার দল। বিনিতাও যে এসে যোগ দিয়েছিল ওদের সাথে, আর তাই এখন বেশ দল ভারী তার। ওদিকে সুপ্তির বান্ধবীরা তখন জুতো চুরির টাকা দিয়ে কি করবে সে প্ল্যান আটছে। এরই মধ্যে শিশির লেগে গেছে তার মহৎ কর্ম ফ্ল্যাট করার কাজে। সুপ্তির বান্ধবীরাও যেন খুব মজা পাচ্ছে ওর কথায়। শিশির বলতে লাগলো, মিহিরের চেয়ে আমি কিন্তু কোনো অংশেই কম নই, তা তো দেখতেই পাচ্ছি। উনি একজনকে পটিয়েছেন আর আপনি আমাদের 3 জনকে একসাথে পটাতে চাইছেন। ফের হাসির রোল পড়ে গেল মেয়েদের। ভরপুর খানাপিনার আয়োজন করতে কার্পণ্য করেননি সুপ্তির বাবা। আমন্ত্রিত অতিথিরা তাই খেয়ে যাবার সময় বেশ সুনামও করল, যা বিয়ে বাড়িতে সচরাচর বিরল দৃশ্য। বিদায় বেলায় সুপ্তি তার বাবা মাকে জড়িয়ে ধরে এত কাঁদল যে মিহিরের নিজেকে বেশ অপরাধী অপরাধী মনে হতে লাগলো। আসলেই তো মেয়েরা কত কিছু স্যাক্রিফাইস করে আসে পরের ঘরকে আপন করতে। অতনু হঠাৎ বলে উঠল, সুপ্তি এত বেশি কাঁদলে শেষে দেখবে যে আমাদের মিহির দিল দরিয়া হয়ে ঘর জামাই থাকতে রাজি হয়ে যাচ্ছে। পারমিতা অতনুকে চোখ পাকিয়ে ইশারা করলো যে এমন ইমোশনাল মোমেন্টে ফাজলামো নয়। শিশির কিন্তু হো হো করে হেসে ওঠে, দাদার সঙ্গ দিল খুব। আর মিহির বেচারা বরের বেশে কী বা করতে পারে। ফের পারমিতা সুপ্তির মাকে আশ্বস্ত করে ওকে নিয়ে মিহিরের পাশে গাড়িতে বসিয়ে দিল। ওদের গাড়ি বাড়ি ফিরে আসার আগে পারমিতা আর মীরা বাড়িতে এসে বধূবরণের সব আয়োজন সম্পন্ন করতে লাগলো। সুপ্তিকে বরণ করে নিয়ে ওপরে তাদের জন্য নির্ধারিত ঘরে রেখে আসলো পারমিতা। দেখতে দেখতেই 2 দিন কেটে গেল। ফের আজ যখন ফুলে ফুলে সাজানো বাসর ঘরে নিয়ে গিয়ে পারমিতা তাকে বলল, মেকআপ তুলে ফ্রেশ হয়ে নিয়ে চেঞ্জ করে ফেলো কেমন, আর কিছু লাগলে আমি তো আছি। বৌদি না ভেবে নিজের দিদি মনে করে ডাক দিও আমায়। অতনু আর শিশির তখন পড়েছে মিহির আর সুপ্তির হানিমুনে
ফুল ফ্যামিলি মিলে কোন রিসোর্টে ঘুরতে যাওয়া যায় সেই প্ল্যান নিয়ে। ওরা মিহিরকে এভাবে আটকে রেখেছে দেখে পারমিতা ঠোঁট চেপে কোনো মতে হাসি চেপে বলল, কি হচ্ছে এসব? মিহির খুব টায়ার্ড, ওকে ঘুমোতে যেতে দাও। ওরা যার যার জন্য নির্ধারিত ঘরে চলে যেতে ফের পারমিতা এসে বসলো অতনুর পাশে। মিহির ঘরে ঢুকতেই সুপ্তি তার স্বভাব সুলভ স্বরে বলল, আমি কিন্তু বিয়ের জন্য একদম প্রিপেয়ার ছিলাম না, কাজে আপাতত দূরেই থাকতে হবে। তাই নাকি? বিয়ে করে ঠিকভাবে আমায় জমিয়ে প্রেমটাও করতে না দিয়ে এখন উনি বলছেন যে প্রিপেয়ার ছিল না। আরে প্রিপেয়ার তো ছিলাম না আমি। আপনার তো শুধুই টাইম পাস করার মাইন্ডসেট ছিল, চাপে পড়ে বিয়ে করতে বাধ্য হয়েছেন। আচ্ছা এই ব্যাপার, তাহলে টাইম পাসটা এখনই না হয় করি। তোমার বিয়েটা তো হলো, এখন আমার টাইম পাসটাই না হয় করি। সেটাই তো বাকি রয়ে গেল মিসেস সুপ্তি। ফের এক ঝটকায় সুপ্তিকে কাছে টেনে এনে মিহির বুকে জড়িয়ে ধরে বলল, ফাইনালি আমরা এক হতে পেরেছি। আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে তুমি আর অন্য কারো নও, শুধুই আমার সুপ্তি। আমি আবার কারো ছিলাম নাকি? অলমোস্ট আরেকজনের বাগদত্তা হয়ে গিয়েছিলে। সুপ্তি এবার দু হাতে মিহিরকে আঁকড়ে ধরে বলল, তুমি ভয় পেয়ে গিয়েছিলে খুব, তাই না? ভয় তো পেয়েছিলাম, যেমনটা দেখিয়েছিলে, কিন্তু এবার ভয় দেখানোর পালাটা আমার। হুহা হাহা, এই কি হচ্ছে এসব? তোমায় আমি ভালো ছেলে ভেবেই বিয়ে করেছি, বুঝলে? আপনি থেকে যখন তুমিতে এসেই পড়েছ, তখন আমি বুঝতে পারছি যে তুমি যথেষ্ট কমফোর্টেবল ফিল করছো। এবার এতক্ষণে যেন সুপ্তির হুঁশ ফিরল। সে নিজের জিভ কামড়ে বলল, ভুলে বলে ফেলেছি, কিন্তু আমার মন যে বলছে ঠিক শুনেছি। কি শুনেছ? সরি, কি শুনেছেন? এই রাত তোমার আমার, শুধু দুজনার, বলে সুপ্তির দিকে এগুতে থাকে মিহির বাবু। ওদিকে অতনু তখন পারমিতাকে বলল, আমরা এখানে বসে আছি কেন? সবাই ঘুমিয়ে পড়েছে, চলো যাই, আমরাও শুয়ে পড়ি, বলল পারমিতা। কেন, আমরা বাসর করব না? ফিস করে পারমিতার কানের কাছে মুখ এনে বলল অতনু। খিলখিল করে হেসে উঠে পারমিতা বলল, আর কতবার জনাব, ছোট ভাইয়ের ফার্স্ট নাইটকে আর নিজের বানিও না, বুঝলে? কেন নয়? আবি তো হাম জোয়ান হে, সব কিছুতেই ভাগ বসানোর স্বভাব তোমার। সকাল সকাল উঠতে হবে আমার, যাচ্ছি আমি ঘুমোতে, টাটা। টাটা বিরলা আম্বানি কারোকে ডেকে কাজ হবে না। আজ কি রাত হো না হে জো, পানা হে জো, খো জানে দো, বলে হাসতে হাসতে অতনু পারমিতাকে কোলে তুলে নিয়ে খাটে বসিয়ে ফের নিজের ঘরের দরজা বন্ধ করলো। বন্ধুরা, এই পর্বের সমাপ্তি এখানেই। গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন, এবং গল্পের বাকি অংশ শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।